হাই ফিজিক্স এক্সিলেন্স থেকে আমি সুমন। আজকে যে টপিকটা আমরা ফিজিক্যাল সায়েন্সে ডিসকাস করব সেটা হলো রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক। তো দেখো, রোধাঙ্ক হচ্ছে পড়তে গেলে আমাদেরকে আগে কিন্তু রোধ সম্পর্কে জানতে হবে, যে রোধ ব্যাপারটা কি না। রোধ কিন্তু এক ধরনের বাধা। কীরকম বাধা না, যখন কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়, তো ধরা যাক আমার হাতে একটা তার আছে, তার কিন্তু এরকমই দেখতে পাই, চোঙ আকৃতি। যেগুলো সরু তার আমরা ভালোভাবে বুঝতে পারি না, কিন্তু একটা মোটা তার নিলে আমরা বুঝতে পারবো যে তার কিন্তু এরকম চোঙ আকৃতির হয়। তো আমি ধরছি যে এটা একটা তামার তার, এর মধ্যে কারেন্ট যাচ্ছে। তো কারেন্ট মানে কি বলতো না, কারেন্ট মানে হচ্ছে আধানের প্রবাহ। কোন আধান না, ইলেকট্রনের প্রবাহ। যখন তারের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যায় এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দিকে, তো আমরা এই ইলেকট্রনের প্রবাহকে কারেন্ট বলি। তো যখন এই তারটার মধ্যে ইলেকট্রনগুলো যাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে, তখন কি হবে না, এই যে তারটা, এই তারটা হচ্ছে, যদি আমি ধরে নিই তামার তার, তো তামার তো নিজেরও তো একটা উপাদান আছে, বা ওই তামার তারের মধ্যে কোনো আয়ন থাকতে পারে বা নিজস্ব উপাদান আছে। তারা কি করবে, ইলেকট্রনগুলোকে কিন্তু বাধা দেবে। কারণ যে কোনো গতিশীল বস্তুকেই কিন্তু কেউ না কেউ বাধা দেয়। আমরা যখন হেঁটে যাব তখন কিন্তু, বা আমরা যখন ছুটবো কিংবা আমরা হেঁটে হেঁটে যখন যাবো রাস্তা দিয়ে, তখন কিন্তু আমাদেরকে বাতাস বাধা দেয়। একই রকমভাবে যখন জলের মধ্যে মাছ যায়, তখন কিন্তু জল মাছটাকে বাধা দেয়। তো এরকম গতিশীল বস্তুকে কেউ না কেউ কিন্তু বাধা দেয়। তো এর মধ্যে যখন ইলেকট্রনগুলো যাবে, তখন কিন্তু এই তারটার যে উপাদানগুলো রয়েছে তারা কিন্তু বাধা দেবে। সেই বাধাটাকে আমরা বলবো রোধ। তাহলে রোধ কি জানলাম না, রোধ মানে হচ্ছে এক ধরনের বাধা। রোধ মানে এক ধরনের বাধা। তো রোধকে আমরা কি দিয়ে লিখবো না, রোধকে হচ্ছে আমরা আর দিয়ে করে লিখবো। কেন আর দিয়ে লিখবো, কারণ রোধের ইংলিশ হলো রেজিস্ট্যান্স, সেই জন্য আমরা রোধকে হচ্ছে আর দিয়ে করে লিখবো। এবার ব্যাপার হলো যে রোধ তো আমরা জানলাম যে রোধ মানে বাধা। এবার রোধ কার থাকে না, রোধ কোনো একটা তারের থাকে। এই তারটার মধ্যে যখন কারেন্ট যাবে তখন ওই তারটার একটা রোধ থাকবে। তো রোধ হচ্ছে কোনো তারের থাকবে কিংবা কোনো ধাতব পদার্থের থাকবে রোধ। তো এই যে তারটার রোধ আছে, তো এই রোধটা হচ্ছে কোন, ওই তারটার কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে সেটা আমরা দেখব। না, আমি একটা তারের ছবি আঁকছি, তো তার এরকম হয় চোঙ আকৃতির। তো এরকম একটা চোঙ আকৃতির আমি তার নিয়েছি, আমি ধরে নিচ্ছি তারটার রোধ হচ্ছে আর। তো আর হচ্ছে এই তারটার কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করবে সেটা আমরা দেখব। আমি ধরছি তারটার দৈর্ঘ্য এল, দৈর্ঘ্যের ইংলিশ লেন্থ, সেই জন্য আমরা এল দিয়ে করে দৈর্ঘ্যকে লিখি। আর এই তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে এই জায়গাটা যেটাকে আমরা বলি ভূমি। তো এই জায়গাটা হচ্ছে ক্ষেত্রফল, আমরা ধরে নিচ্ছি এ। ক্ষেত্রফলকে আমরা ধরে নিচ্ছি এ, কারণ ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া, সেই জন্য আমরা ক্ষেত্রফলটাকে এ দিয়ে ধরে নিলাম। তার মানে এই তারটার হচ্ছে দুটো জিনিস আমরা দেখলাম, যে তারটার একটা দৈর্ঘ্য রয়েছে এল এবং এই তারটার একটা ক্ষেত্রফল রয়েছে এ। এবার ব্যাপারটা হলো এই দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের উপর, মানে রোধ কিভাবে দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের উপর নির্ভর করে সেটা আমরা দেখব। না দেখো, ধরো কিছু ইলেকট্রন এই তারটার মধ্য দিয়ে যাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্তের দিকে। এবার রোধ মানে তো বাধা, তার মানে যখন ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, তখন কি হবে না, যত তারটা ছোট দৈর্ঘ্য হবে তত কম বাধা পাবে। কিরকম না, ধরো কোনো একজন লোক 10 কিলোমিটার বাইক চালিয়ে করে যাচ্ছে রাস্তায়, তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, নাকি কোনো একজন লোক 30 কিলোমিটার বাইক চালিয়ে যাচ্ছে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি? না, যে বেশি দূরত্ব যাচ্ছে তার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ যত বেশি দূর যাব আমাদের তত কিন্তু বাধা থাকবে। এত দূর যাচ্ছি, রাস্তায় কোনো বিপদ হতেই পারে, আর এটা তো কম দূরত্ব যাচ্ছি, তাড়াতাড়ি পৌঁছে যাব, বিপদ হওয়ার চান্সটা এখানে খুব কম। তো যখন ইলেকট্রনগুলো এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, যদি এই দূরত্বটা কম হয় তাহলে তো সে সহজেই ওখানে পৌঁছে গেল, তার কোনো বাধা বেশি পেল না। কিন্তু যদি এই তারটা অনেক লম্বা হয়, তখন ইলেকট্রনগুলো যখন এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে, তখন ওদেরকে অনেকটা দূর যেতে হবে। আর বেশি দূর যাওয়ার সময় কিন্তু বেশি বাধা থাকবে, কারণ রাস্তায় বিপদ হতে পারে ইলেকট্রনগুলোর। তো সেই জন্য আমরা বলতে পারি যে তার মানে কি দেখতে পাচ্ছি না, যত তারটা বেশি বড় হবে, যত বেশি তারটার দৈর্ঘ্য হবে, তত কিন্তু বাধা বেশি কাজ করবে। তার মানে রোধের সাথে দৈর্ঘ্যের কিন্তু সরল সম্পর্ক। তার মানে আমরা বলতে পারি
রোধের সাথে দৈর্ঘ্যের কিন্তু সরল সম্পর্ক। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যে রোধ কিন্তু দৈর্ঘ্যের সাথে সরল সম্পর্কে থাকবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি না, আমরা দেখব এই রোধ হচ্ছে ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কে থাকবে। না দেখো, তারটা যখন ছোট থাকবে তখন কি হবে না, আমি বলছি তারটা হচ্ছে সরু রয়েছে, সরু তার মানে কি, সরু তার মানে ক্ষেত্রফল হচ্ছে কম। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরা যাক একটা সরু গলি আছে, এবার সেই সরু গলিতে 4-5 জন দাঁড়িয়ে আছে। এবার যদি আমাকে বলা হয় যে আমাকে যদি বলা হয় সাইকেল চালিয়ে যেতে, স্পিডে সাইকেল চালিয়ে যেতে, তো একেই সরু গলি, আবার তার মধ্যে 4-5 জন দাঁড়িয়ে আছে, গল্প করছে। এবার আমি কিভাবে স্পিডে সাইকেল নিয়ে যাব? যেহেতু গলিটা সরু, তাহলে আমি স্পিডে যদি সাইকেল নিয়ে যাই তাহলে আমার ওদেরকে ধাক্কা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, তার মানে আমার বাধা কিন্তু বেশি। যেহেতু গলিটা সরু, এমনকি ওই গলিতে 4-5 জন দাঁড়িয়ে গল্প করছে, সেই জন্য আমি যখন ওর মধ্যে দিয়ে যাব তখন কিন্তু আমার বাধা বেশি কাজ করবে। কিন্তু আমাকে একটা বিশাল বড় চওড়া রাস্তা দেওয়া হয়েছে, এবার বলেছে ওই রাস্তায় 4-5 জন গল্প করছে, যাও স্পিডে সাইকেল নিয়ে যাও। আমি অনায়াসে স্পিডে চলে যেতে পারবো, কারণ রাস্তা তো বিশাল বড় চওড়া, সেখানে কিন্তু আমার বাধা কম কাজ করবে। সেই জন্য যদি তারটা অনেক সরু হয় তখন কিন্তু ইলেকট্রনগুলোর যেতে অসুবিধে হবে, তার মানে বাধা বেশি কাজ করবে। আর যদি তারটা অনেক বেশি চওড়া হয় তখন কিন্তু ইলেকট্রনগুলো সহজেই যেতে পারবে, বাধা কিন্তু কম কাজ করবে। তার মানে আমরা দেখতেই পাচ্ছি যে রোধের সাথে ক্ষেত্রফলের কিন্তু ব্যস্ত সম্পর্ক। কিরকম সম্পর্ক না, আর এর সাথে ক্ষেত্রফলের ব্যস্ত সম্পর্ক। না যদি ক্ষেত্রফল কম হয়, তারটা সরু হয়, তাহলে কিন্তু রোধ বেশি হবে, ইলেকট্রনগুলো বেশি বাধা পাবে। আর যদি তারটা মোটা হয়, ক্ষেত্রফল বেশি হয়, তখন কিন্তু কম বাধা পাবে। তো আমরা দুটো সম্পর্ক পেয়ে গেলাম, যে রোধের সাথে ওই তারটার দৈর্ঘ্যের সাথে কিভাবে রোধের সম্পর্ক হবে আর ক্ষেত্রফলের সাথে। তো এই দুটোকে যদি আমরা গুণ করে দিই বা সমন্বয় করে দিই, তো সমন্বয় করে দিলে আমরা এখানে কি পাবো না, সমন্বয় করলে আর সমানুপাতিক, তো এই যে ডান দিকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি তাদেরকে গুণ করে দেবো। গুণ করলে কি হবে, l × 1/a, তার মানে বলতে পারি আর l/a, কারণ এখানে 1 এর সাথে l এর গুণ হলে l কে l আর বাই নিচে a রয়েছে। এবার দেখো একটা জিনিস না, এই যে সমানুপাত রয়েছে, এটাকে যখন আমরা সমান করব তখন কিন্তু আমাদেরকে একটা ধ্রুবক গুণ করতে হবে। তো আমরা যদি এটাকে সমান করি, তাহলে আর যদি আমরা সমান করি তখন কিন্তু আমাদের একটা ধ্রুবক গুণ করতে হবে। সেই ধ্রুবকটা হবে এখানে রো, রো গুণ করে দিলাম, রো, এই চিহ্নটার নাম হচ্ছে রো, রো। এটা এই রোটা কি, রোটা হচ্ছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, রোটা হলো এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমরা রো ইনটু করে দিলাম আমাদের l/a। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম যে r সমান হচ্ছে আমাদের রো ইনটু l/a। এই সমীকরণটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এই যে আমরা রোটা পেয়েছি, তাহলে রো সমান আমরা কি বলতে পারি, বা এখান থেকে আমরা রো যদি বার করি, এইখানে কিন্তু কোণাকুণি গুণ হবে r এবং a। তাহলে r এবং a যদি কোণাকুণি গুণ হয় তাহলে হবে r ইনটু a, আর নিচে চলে আসবে l। তাহলে আমরা এখান থেকে রো সমান পেলাম r/a। এই যে আমরা রোটা পেলাম, এই রোটার কিন্তু একটা নাম আছে, আমরা তো এখানে বলে দিয়েছি যে এটা রো, চিহ্নটার নাম রো, এবং এই রোটা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এর একটা নাম আছে, এর নাম হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্ক, বা ইংলিশে আমরা বলতে পারি রেজিস্টিভিটি, রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। তাহলে আমরা এখানে যে সমীকরণটা পেলাম রো সমান r ইনটু a/l, তো এই রোটাকেই হচ্ছে রোধাঙ্ক বলা হয়। তো এই রোধাঙ্কের হচ্ছে একক আমরা বার করতে পারবো এখান থেকে। তো রোধাঙ্ককে কিন্তু আমরা যখন সংজ্ঞা দেব তখন কিভাবে দেব না, যদি আমরা এমন একটা তার নিই যার দৈর্ঘ্য যদি 1 হয়ে যায়, মানে এই যে l কে আমরা যদি 1 ধরে নিই তাহলে কি হবে, আর প্রস্থচ্ছেদকে যদি আমরা 1 ধরে নিই তাহলে l এর জায়গায় 1 বসাবো, a এর জায়গায় 1 বসাবো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রো সমান r হবে। যদি আমরা l সমান 1 ধরে নিই 1 সেমি, a সমান যদি আমরা 1 সেমি ধরে নিই তাহলে আমরা কি পাবো, r সমান রো পাবো, r সমান রো পাবো, কারণ a 1 সেমি, l ও 1 সেমি, তাহলে রো সমান হয়ে গেল আমাদের r।
বা আমি বলতে পারি R সমান আমাদের রো। তার মানে যেটা আমাদের রোধ সেটাই কিন্তু রোধাঙ্ক। কখন? যখন দৈর্ঘ্য হয়ে যাবে একক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয়ে যাবে একক। তাহলে এখান থেকে আমরা নিজেরাই কিন্তু সংজ্ঞা দিতে পারবো যে যদি একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো একটা পরিবাহী তারের যে রোধ কাজ করবে সেটাই কিন্তু ওর রোধাঙ্ক। তো এখান থেকে সংজ্ঞা তো আমরা দিতে পারলাম। এবার রো এর কিন্তু একক আমরা বার করতে পারবো। একক, রো এর একক কিভাবে বার করব? না এই সূত্রটা থেকে আমরা বার করতে পারবো। এই যে রো সমান R ইনটু A বাই L, তার মানে আমরা দেখতে পাচ্ছি রো এর একক মানে কি? না R এর একক, A এর একক বাই L এর একক। তাহলে R এর একক কি হবে? না আমরা যদি SI বার করি, SI তাহলে ফার্স্ট বসবে R এর একক। তাহলে রো সমান যেহেতু আমাদের R A বাই L, তার মানে একক বার করানোর সময় R এর একক বসবে। R এর একক হচ্ছে ওহম, আর এর একক হচ্ছে ওহম। ক্ষেত্রফলের একক কি? এ তো ক্ষেত্রফল। তো এসআই পদ্ধতিতে এই যে তার ক্ষেত্রফল সেটা কিন্তু মিটার স্কয়ার হবে, কারণ এই যে আমরা ক্ষেত্রফল দেখতে পাচ্ছি ভূমি বা এই তারটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা কিন্তু মিটার স্কয়ার হবে এসআই পদ্ধতিতে, কারণ অঙ্ক করার সময় আমরা লিখি বর্গ মিটার। তো বর্গ মিটার মানে হলো মিটারের স্কয়ার। তো আমরা এখানে বলতে পারি যে মিটারের স্কয়ার বাই, এবার আসছে এল। এল মানে হচ্ছে তারটার দৈর্ঘ্য, তার মানে এল এর এককও কিন্তু এসআই এ মিটার, কারণ দৈর্ঘ্যের একক মিটার। তাহলে এই জায়গাতেও আমরা মিটার বসাতে পারি। এবার কি হবে? মিটার মিটার স্কয়ারকে যদি কাটি তাহলে আবার একটা মিটার থাকবে, তার মানে আমরা পেয়ে গেলাম ওহম মিটার। ওহম মিটার। তাহলে এসআই পদ্ধতিতে আমাদের রো এর একক হয়ে গেল ওহম মিটার। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হবে? না সিজিএস পদ্ধতিতে হবে তাহলে ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার। তাহলে আমরা রো এর একক কিন্তু এখান থেকে বার করতে পারি ডাইরেক্ট ফর্মুলা থেকে। এবার আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে রোধাঙ্কর আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যে রো সমান হচ্ছে R ইনটু A বাই L। এই ফর্মুলাটা আমরা পেয়েছিলাম রোধাঙ্কে। তাহলে আমরা যদি 1 বাই রো করি তাহলে কি হবে? তাহলে বা 1 বাই রো যদি আমরা করি তাহলে এটা উল্টে যাবে, তাহলে L বাই R ইনটু A হয়ে যাবে। তাহলে এই যে আমরা 1 বাই রো, এই যে 1 বাই রো পেলাম এটাকে আমরা সিগমা দিয়ে লিখব। সিগমা, এটাকে আমরা সিগমা দিয়ে লিখব। সিগমা সমান L ইনটু R বাই A। তাহলে আমরা কার জায়গায় সিগমা বসালাম? না 1 বাই রো এর জায়গায় আমরা সিগমা বসালাম। তাহলে আমরা 1 বাই রো এর জায়গায় কিন্তু সিগমা বসিয়েছি। তো এই যে 1 বাই রো এটা মানে কি? না রো মানে তো রোধাঙ্ক, তাহলে 1 বাই রো মানে রোধাঙ্কের অনন্য বা রোধাঙ্কের ইনভার্স। তো এটাকে আমরা বলবো কিন্তু তড়িৎ পরিবাহিতাঙ্ক। এটাই হয়ে গেল আমাদের তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে তড়িৎ পরিবাহিতাঙ্ক কি করে পেলাম? না রোধাঙ্কের অনন্যক করে। অনন্যক মানে কি? না 1 বাই রোধাঙ্ক বা রোধাঙ্ক ইনভার্স, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 1 বাই রো সমান সিগমা, এটাই হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কের কিন্তু আমরা একক বার করতে পারবো। কিভাবে বার করব? না সিগমা যদি আমাদের 1 বাই রো হয় তাহলে এসআই পদ্ধতিতে এর একক কি হবে? না 1 বাই রো মানে 1 বাই রোধাঙ্কের একক, আর রোধাঙ্কের একক আমরা আগেই পড়ে নিয়েছি। তাহলে এসআই পদ্ধতিতে হবে 1 বাই রোধাঙ্কের একক কি? না ওহম মিটার। এটা কিন্তু আমরা আগেই পড়ে নিয়েছি, ওহম মিটার, এটা আগেই পড়ে নিয়েছি। তাহলে এবার যদি আমি ওহমকে উপরে তুলি তাহলে ওহম ইনভার্স হয়ে যাবে। তাহলে ওহমকে উপরে তুললে হয়ে যাবে ওহম ইনভার্স। ইনভার্স মানে কি? মাথায় -1, এটা কি ইনভার্স বলবো। এবার মিটারকে যদি উপরে তুলি তাহলে মিটারও ইনভার্স হয়ে যাবে। তাহলে মিটারও ইনভার্স হয়ে যাবে। তো এই যে ওহম ইনভার্স, এই ওহম ইনভার্সকে আমরা বলতে পারি মো। তাহলে মো ইনটু মিটার ইনভার্স, মো ইনটু মিটার ইনভার্স। আর আমি যদি বলি যে মিটারকে আমি নিচেই রাখবো তাহলে কি হবে? না মিটারকে যদি আমি নিচেই রাখি তাহলে হবে মো পার মিটার, মো পার মিটার, কারণ পার মানে কিন্তু ভাগ। তাহলে মিটারকে যদি নিচে নামিয়ে দিই তাহলে মিটার ইনভার্সটা মিটার হয়ে যাবে, তাহলে মো পার মিটার। আর সিজিএস এ কি হবে? সিজিএস এ এই মোটাকে আমরা বলবো তাহলে সিমেন্টস বলবো, মোটাকে তখন আমরা সিমেন্টস বলবো। তাহলে সিমেন্টস আর মিটার ইনভার্সটা হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স।
মিটার ইনভার্সটা তখন হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স। তো এইগুলোই কিন্তু আমাদের পরিবাহিতাঙ্কের হচ্ছে একক। তাহলে পরিবাহিতাঙ্ক আর কিছুই নয়, রোধাঙ্কের হচ্ছে অনন্যক। অনন্যক মানে কি না, রোধাঙ্কের হচ্ছে ইনভার্স বা 1/রোধাঙ্ক, এটাকে আমরা বলবো পরিবাহিতাঙ্ক।